নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। 5ই মে নিট ইউজিসি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়ে সক্রিয় চক্র। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার। দুর্নীতির পরীক্ষা, নিট কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর। 5ই মে নিট ইউজিসি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ বিহার পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি রাজ্য জুড়েই সক্রিয় এই চক্র। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, আর এফআইআর দায়ের করে তদন্ত শুরু কেন্দ্রীয় তদন্ত সংস্থার। আর এদিকে নেট কেলেঙ্কারিতে কেন্দ্রে জিরো টলারেন্স দাবি করে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা শুভেন্দু অধিকারীর। পাল্টা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শুভেন্দুকে তো কুণাল ঘোষের। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুরো ফাঁস হয়ে গেছে। কোন ব্যবস্থা নিয়েছে? লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন কোচিং সেন্টার কোটি কোটি টাকার বিনিময় এর মধ্যে জড়িত বলে অভিযোগ উঠছে। তো সুতরাং ওরা আগে ওইসব সামলাকে যাক। বাংলায় যদি কেউ কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, তাদের শাস্তি হচ্ছে। দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বাকিটা সিস্টেমটাকে সুন্দর, সতর্ক, সচেতন রেখেছেন, স্বচ্ছ রেখেছেন। আর কেন্দ্রের গোটা সিস্টেমটা সারা দেশব্যাপী কোলাপস করেছে। দুর্নীতির পরীক্ষা, নিট পিজি স্থগিত। প্রবেশিকার একদিন আগে পরীক্ষা স্থগিত। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। একাধিক প্রবেশিকায় গরমিলের জন্য এই সিদ্ধান্ত। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নিট পিজির যে পরীক্ষা, আজই যে প্রবেশিকা পরীক্ষা ছিল সেই প্রবেশিকা পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিট পিজি স্থগিত। আজই এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। একাধিক প্রবেশিকায় গরমিলের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই পরবর্তী দিন ঘোষণা নিট পিজি। আর ইতিমধ্যেই নিট পিজি নিয়ে, ইউজি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। আর এই নিয়েই রাজনৈতিক দরজা তুঙ্গে। যখন একটা র্যাকেটের সন্ধান পাওয়া যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষা বন্ধ রাখাটাই সমীচীন হবে। পরে আবার যাতে কেউ দুর্নীতির প্রকোপে না পড়ে, আবার যাতে নতুন করে মেধা প্রতারিত না হয়, তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাহলে আকাশ ভেঙে পড়বে না। একের পর এক নিট হয় কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, অথবা কেলেঙ্কারির ভয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়ে বাতিল অমুক। তারা জানেন যে ভেতরে বহু অনিয়ম, বহু গরমিল, বহু দুর্নীতি রয়েছে। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টের দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আসল মাথাকে ধেড়েই দূর কারা, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। জঙ্গি যোগে জালে পড়ুয়া। জঙ্গি যোগ সন্দেহে ধৃত কলেজ পড়ুয়া গ্রেফতার করা হয়েছে। কম্পিউটার সায়েন্সেসের ছাত্রকে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজের তথ্য পেয়ে অভিযানে এসটিএফ ও রাজ্য পুলিশ। পানাগড় থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। আর এ নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা।
বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, এই সন্দেহে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার পানাগড়ে এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান। ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। 21 বছরের এই যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের মিরপাড়ার বাসিন্দা, কম্পিউটার সায়েন্সের 2য় বর্ষের পড়ুয়া। এই যুবকের সঙ্গেই নাকি জঙ্গি সংগঠনের যোগসূত্র পেয়েছে এসটিএফ। তাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, বিভিন্ন তথ্য দেওয়া নেওয়াও করেছে। হাবিবুলের সম্পর্কে তথ্য পেয়েই ময়দানে নামে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার কাকসা থানার পুলিশকে নিয়ে সোজা পানাগড়ের মিরপাড়ায় হাবিবুল শেখের বাড়িতে গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার আপনাদের গুজবের 2 ছবি দেখাবো। গত 2 দিন ধরে বিভিন্ন জায়গা থেকে আমরা চোর সন্দেহে, ছেলে ধরা সন্দেহে, মারধরের ছবি যেমন দেখাচ্ছি, তবে আজ দেগঙ্গার ছবিটা দেখাবো সচেতনতার ছবি। পুলিশের সচেতনতায় কাজ হলো দেগঙ্গায়। যে ছবি আপনারা দেখছেন, একজন মহিলাকে মারধর করেননি বাসিন্দারা, তাদের সন্দেহ হয়, কারণ ছেলে ধরা সন্দেহ হয় মহিলাকে দেখে। দেগঙ্গাতেও ছেলে ধরা গুজবে পাকড়াও মহিলা, তবে সেই মহিলাকে মারধর করেননি বাসিন্দারা। তারা ফোন করেন এবং ফোন করে পুলিশের হাতে তুলে দেন ওই মহিলাকে। জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, গত 2 দিন ধরে যে ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, উত্তর 24 পরগনাতেও যে ছবি আমরা দেখছি, যে গণপিটুনির ছবি, ছেলে ধরা সন্দেহ, সেখানে সচেতনতার ছবি দেগঙ্গায়। হ্যাঁ, 1 সপ্তাহ ধরে দেখে আসছি বিভিন্ন জায়গায়, বারাসাত শহর, হাবড়া, অশোকনগর, গাইঘাটা, গোবরডাঙ্গা, মধ্যমগ্রাম সহ একাধিক এলাকায় ছেলে ধরা গুজবে কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে। এবং এরপরেই কিন্তু পুলিশ লাগাতার মাইকিং করে, এবং শুধুমাত্র পুলিশ প্রশাসন নয়, পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে একাধিক এলাকায় কিন্তু মাইকিং করে যে কোন রকম ভাবে গুজবে কান দেবেন না। এখনো পর্যন্ত কোন রকম ভাবে মিসিং কোনো বাচ্চা ছেলে ধরা কেউ কিন্তু এখনো পর্যন্ত কেউ চুরি করেনি বা এরকম কোনো অভিযোগ নেই। তারপর থেকে কিন্তু লাগাতার মাইকিং। আজকেও কিন্তু একেবারে দিগঙ্গার বেড়াচাপা, এখানে একজন ছেলে ধরা সন্দেহে একজনকে আটক করে গ্রামবাসীরা। এবং এই যে দীর্ঘদিন আমরা কয়েকদিন ধরে দেখে আসছি যে ছেলে ধরা মানেই তাদেরকে মারধর করতে হবে, গণপিটুনি নিতে হবে। আজকের কিন্তু একটা উল্টো চিত্র, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তাকে খবর পেয়ে তাকে হাত থেকে একটা পুলিশের কাছে তুলে দিলেন, পুলিশের হাতে তুলে দেওয়া হলো। কারণ গতকালকেই আমরা দেখেছিলাম যে পুলিশের তরফে মাইকিং করা হয়েছিল এলাকায়। কোনো কথা বলছে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো কথা বলছে না। আমার ওখানে গেছে, আমি 2টো বাচ্চা ওখানে ঘোরাঘুরি করছিল, ওই টার্গেটটা ওর 2টো বাচ্চার উপরে। একটা বাচ্চা ছিল, বাচ্চার হাতে বিস্কুট দিতে গেছে। আমি এই আপনার এ তো ভালো না, আপনি এর হাতে বিস্কুট কেন দিচ্ছেন? একটা বিস্কুট আপনি কাকে দিবেন? এখানে তো 10 কথা বলছে। দেগঙ্গার পর গাইঘাটার ছবিটা দেখাবো। যেমনটা আপনাদের বলছিলাম, সচেতনতার 2টো ছবি দেখাবো। একদিকে মহিলাকে সন্দেহ হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, কিন্তু অন্যদিকে শিশু চুরির গুজবে ফের গণপিটুনি গাইঘাটাতে। বারাসাত, অশোকনগর, বনগাঁর ছবি এর আগে আপনারা দেখেছেন। এবার গাইঘাটা, ভবঘুরে যুবককে আটকে রেখে মারধর স্থানীয়দের। গাইঘাটার বেরিগোপালপুরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। পাশাপাশি বনগাঁর ছবিটাও আপনাদের দেখাবো। যেমনটা আপনাদের বলছিলাম যে বিভিন্ন জায়গায় যে ছবি আমরা দেখছি, ছেলে ধরার সন্দেহে ফের গণপিটুনি। বনগাঁর 9 নম্বর ওয়ার্ড, আর সেই ওয়ার্ডে ছেলে ধরার সন্দেহে এক ভবঘুরেকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত ওই ব্যক্তি বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি, আর তাকে ভর্তি করে পুলিশ। গণপিটুনির ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 2। বাংলাদেশ
এবার যে খবরের দিকে নজর রাখবো, সরকারি প্রকল্পের জিনিস চুরি আর সরকারি প্রকল্পের জিনিস চুরির অভিযোগে পাকড়াও করা হয়েছে দুজনকে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, সরকারি প্রকল্পের জিনিস চুরি আর সেই জিনিস চুরিতে দুজনকে পাকড়াও করেছে পুলিশ। মালবাজার ব্লকের টুনবাড়িতে চোর সন্দেহে দুজনের গলায় জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। যে ছবি আপনারা দেখছেন, রকি চৌধুরী রয়েছে, রকির সঙ্গে কথা বলবো। রকি, এই যে দুজনকে পাকড়াও করা হলো, এই যে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো, এটা কি প্রমাণিত যে এই দুজন এই সরকারি প্রকল্পের জিনিস চুরি করেছে? দেখো তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার ব্লকের অন্তর্গত টুনবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু চুরির ঘটনা ঘটে যাচ্ছিল, আর একটি চোরের দল সক্রিয় ছিল এই এলাকায়। এদিন এই এলাকার সরকারি প্রকল্পের জিনিসপত্র চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই চোর যুগল স্থানীয় বাসিন্দাদের হাতে, এমনটাই কিন্তু অভিযোগ। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর সেই চোরগুলিকে কিন্তু রীতিমতো গলার মধ্যে জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে মালবাজার রাজ্য সড়কের উপর দিয়ে মালবাজার থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানা পুলিশ। বেশ রকি, দীর্ঘদিন যাবৎ চুরি করতেছে, আমার বাড়িতেও চুরি করছে। কি চুরি করে? সবকিছু, বেলনা চাকতি পর্যন্ত ছাড়ে না। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি টুনবাড়িতে। কিভাবে ধরা পড়লো? ধরা পড়তে সরকারি মাল চুরি করছে। এবার নন্দীগ্রামের দিকে নজর রাখি, কারণ নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর রীতিমতো উত্তেজনা। কারণ নন্দীগ্রামে সমবায় ভোটের ফলে জয় হয় বিজেপির, আর বিজেপি যখন বিজয় মিছিল বের করে সেই বিজয় মিছিলেই বিশৃঙ্খলা, রীতিমতো বিশৃঙ্খলার অভিযোগ এবং বিজেপি কর্মীকে পুলিশ আটক করতেই রীতিমতো উত্তেজনা। তার আগে যে বিশৃঙ্খলার ছবিটা আপনাদের দেখাচ্ছি, নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর রীতিমতো উত্তেজনা, বিজয় মিছিলে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশ আটক করতে গেলে রীতিমতো ছিনিয়ে নেওয়া হয়, পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া হয় আটক বিজেপি কর্মীকে। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বিজেপি কর্মীকে। বিজেপি কর্মীকে আটক করতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। রীতিমতো ভোটের ফলের পর, সমবায় ভোটের ফলের পরে রীতিমতো উত্তেজনা নন্দীগ্রামে। 12 আসনের ভোটার নন্দীগ্রামের প্রিয়ানগরী সমবায়ে, 11 আসনে নন্দীগ্রামের সমবায় জয়ী এরুয়া শিবির, তৃণমূল সিপিআইএম কে হারিয়ে জয়ী বিজেপি। নন্দীগ্রাম সমবায় একটি আসন তৃণমূলের দখলে, কিন্তু তারপরে বিজয় মিছিলে এই বিশৃঙ্খলা, রীতিমতো বিশৃঙ্খলার অভিযোগ। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, সমবায় ভোট আর সেই ভোটে বিজেপির জয়, ঠিক আছে বিজয় মিছিল, তারপরেও এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি, কেন এই গন্ডগোল হলো? বিশৃঙ্খল পরিস্থিতির কারণ হিসেবে কিন্তু যেটা সামনে আসছে, সেখানে পুলিশ এক বিজেপি কর্মীকে আটক করেছিল বা গ্রেফতারি করতে চাইছিল, এবং সেখানে পুলিশ ওই কর্মীকে যখন বিজয় মিছিলের চলাকালীন তাকে নিয়ে যাচ্ছিল জিপের দিকে, তখন থেকেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। সেখানে জানা যাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তর্কাতর্কি করছিল ওই বিজেপি কর্মী। সেই সময়ই পরিস্থিতি যাতে না নিয়ন্ত্রণের বাইরে যায়, সে কারণেই পুলিশ ওই কর্মীকে, বিজেপি কর্মীকে পুলিশ জিপেই তুলছিল এবং তুলেও নিয়েছিল। কিন্তু মিলে কি হবে, বেপরোয়া ভাবে একেবারে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের উপর রীতিমতো চড়াও হয়ে খেলাখেলি, ধস্তাধস্তি সবটা করলো এবং তাকে ছিনিয়েও নিল। এবং এই যে ঘটনা, সেটা কিন্তু ঘটনাস্থল নন্দীগ্রামের হরিপুর, যেখানে কিনা সমবায় ভোট ছিল। 12 আসনের মধ্যে 11 আসন পেয়ে বিজেপি জয় পাওয়ার পরই বিজয় মিছিল করছিল। সেই মিছিল চলাকালীনই এই অবস্থা, এবং যাকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বেশ, 12টি সিটের মধ্যে 11টিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, একটিতে তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল সরকারের পা কাটা কুকুর বর্বরিত তাদের যা বিহেভ, সেটা আমরা দেখলাম কি তারা তৃণমূল কংগ্রেসকে উৎসর্গকৃত করতে না পারার কারণে আমাদের কর্মীদের বিনা কারণেই তারা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ঘাড় ধরে নিয়ে যাচ্ছে, যেন একটা গুন্ডামি শুরু করেছে। পুলিশ কতটা বর্বর তার প্রকৃষ্ট প্রমাণ হরিপুরবাসী আমরা আজকে দেখলাম। এই সমবায় ভোটটা আমাদের ছিল, তাই জবরদস্তি লোক দিয়ে ভোট লুট করা হয়েছে। লুট করার পরে ওরা 11 আমাদের ওরা নিজেরা নিজেদের ওই মিছিল করে আমাদের লোকদের বাড়ির পরে ভাঙচুর, আমাদের বাড়ির পরে বোম ফেলা, এইসব পুলিশ সহ্য করতে পারেনি বলে পুলিশদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তার মধ্যেই একজনকে তুলেছে। বিজেপি নন্দীগ্রামে
সব থেকে বেশি যদি ঘর ছাড়া করে নন্দীগ্রামে বিজেপিরাই করছে, মারধর করছে, অত্যাচার করছে তৃণমূলের উপরে। এবার একটু সিঙ্গুরের দিকে নজর রাখবো, কারণ সমবায় ভোট আর সেই সমবায় ভোটে উত্তেজনা এবং যে দীর্ঘ ৩৫ বছর পর সিঙ্গুরের গোবিন্দপুরে সেখানে জয় তৃণমূলের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ৩৫ বছর পর সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় দখল তৃণমূলের। সিপিআইএম এর হাত থেকে অবশেষে গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল নিল ঘাসফুল শিবির। রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। না একটা বিষয়, আমরা ২০১১-র যে পালা বদল, ৩৪ বছরের যে পালা বদল, সেটা এই সিঙ্গুরকে সামনে রেখে হয়েছিল। তাহলে এই যে গোবিন্দপুর সমবায় দখল করতে ১১ বছর লেগে গেল কেন? একদমই তাই। দেখো, রাজ্যের যে পালাবদল হয়েছিল সিঙ্গুরের সেই কৃষি জমি আন্দোলনকে ঘিরে কিন্তু রাজ্যে যেমন পালাবদল হয়েছিল, কিন্তু এই গোবিন্দপুর কৃষি সমবায় সমিতির কিন্তু এইটা কিন্তু ২০১৮ সালে কিন্তু যে নির্বাচনটা হয়েছিল তখন কিন্তু সেই ফলাফলটা তৃণমূল কংগ্রেস তারা করতে পারেনি। কিন্তু এরপরে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন ভোটাররা যেটা বলছে যে এই কৃষি সমবায় কৃষকদের জন্য করা, সেখানে কৃষকদের কোনো স্বার্থের বিষয়টা তারা কিন্তু কোনোদিন দেখেনি বা করেনি। ফলে বুঝতে পারছে একদিকে যেমন লোকসভা যেমন রাজ্যে তৃণমূলের জয় জয়তা, তেমনি কিন্তু সিঙ্গুরে সেই কৃষি জমি আন্দোলনের যে আতুরঘর, সেই গোবিন্দপুর কৃষি সমবায় সমিতি কিন্তু দখল করলো ঘাসফুল শিবির। বোঝা যাচ্ছে না, অর্থাৎ ৩৫ বছর পর সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় দখল নিল তৃণমূল। ২০১১-তেও আমরা দেখেছিলাম, তারপরেও ২০১৮-তে এখানে ভোট হয় কিন্তু জয়লাভ করেনি। এবার ২০২৪-এর সমবায় ভোটে সিঙ্গুরের এই গোবিন্দপুর সমবায় কিন্তু দখল নিল তৃণমূল। জলাশয় বুঝিয়ে একের পর এক নির্মাণ, কোথাও তৈরি হচ্ছে বহুতল, কোথাও কারখানা, আর এর জেরে বেহাল নিকাশি। বছর ভর আন্দোলনের গ্রামে জল যন্ত্রণা, এতে দুর্ভোগ চরমে। দেখুন, রাস্তায় জল, খেলার মাঠে জল, প্রায় সারা বছর জমা জলে দুর্ভোগ হাওড়ার আন্দুলে। আন্দুলের পাশ দিয়ে বয়ে গিয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। রাস্তার পাশে রয়েছে নয়নজুলি এবং জলাশয়, যা আন্দুল সহ হাওড়া শহরের জল নিকাশির বড় ভরসা। এইসব জলাশয় বুঝিয়ে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। অভিযোগ, নিকাশির পরিকল্পনা ছাড়াই কারখানা অথবা বহুতল তৈরির অনুমতি দিচ্ছে আন্দুল গ্রাম পঞ্চায়েত। ফলে এলাকার জল বেরোনোর রাস্তা বন্ধ, ভুগতে হচ্ছে আন্দুলের আরগড়ের প্রায় ২৫,০০০ বাসিন্দাকে। কোথাও রাস্তায় জল, কোথাও আবার বাঁশ দিয়ে তৈরি হয়েছে অস্থায়ী রাস্তা। খেলার মাঠ যেন পুকুর। স্থানীয়দের দাবি, প্রায় সারা বছর এই গ্রামে জল জমে থাকে। এর জেরে বন্ধ অঙ্গনওয়াড়ি স্কুল। যখন মাঠ উদ্বোধন হচ্ছে তখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলও বন্ধ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা কতদিন বন্ধ থাকে? বন্ধ বলতে কি, জল লাভে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। যদি ১২ মাসে একটা বছর মোটামুটি ১০ মাস বন্ধ, ২ মাস খোলা। মাঠটায় লোক ভর্তি থাকতো সবসময়, শুকনো তো ১০ বছর ১২ বছর জলে ভরে যাচ্ছে এই কারখানা হতে। বছর ভর জল যন্ত্রণা, এরই প্রতিবাদে আন্দুল পঞ্চায়েত অফিসে বিক্ষোভ স্থানীয়দের। ৮ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে, আর এখানে পার ডে ৬০,০০০ লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে। আমরা কোথায় যাবো? মেম্বাররা জিতছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইন হয়ে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি, কাজ হবে। আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে, আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করব, এবং ওটার অ্যামাউন্ট প্রায় ৩০ লাখ। আন্দুল পঞ্চায়েতের তরফ থেকে পরিস্থিতি বর্ষার আগে সামাল দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এইটুকু সময়ের মধ্যে কি করে এত বড় সমস্যা মেটাবে পঞ্চায়েত, সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ ১৮ বাংলা, হাওড়া। এবার একটা হাসপাতালের খবর দেখাবো আপনাদের, সরকারি হাসপাতাল, আর সেই হাসপাতালে বেহাল নিকাশি। এমার্জেন্সি যে ওয়ার্ড, সেই এমার্জেন্সি ওয়ার্ডের যে ফ্লোর, সেই ফ্লোর
জমছে বাথরুমের নোংরা জল, আর সেই জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত। যে ছবি আপনারা দেখছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে, আর এতেই ভোগান্তি চরমে। দেখুন বীরভূমের সিউড়ি, এখানেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন রোগীর ভিড়, এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল। হাসপাতালেরই বাথরুমের নোংরা জলে ভাসছে এমার্জেন্সি ওয়ার্ড, জল থই থই একতলার অন্য ওয়ার্ডও। সেই নোংরা জল পেরিয়ে ঢুকতে হচ্ছে হাসপাতালে। মানুষ পুড়ে পুড়ে গেলে তো মানুষের আরো তো বিপদ হয়ে যাবে, তারপর যদি না দেখে তারা কি করে আর ডেভেলপ হবে। আমরা যে একটা পেশেন্টকে নিয়ে আসবো সেই হিসেবে তো আমরা নিয়ে আসতে পারবো না, দেখে তো ভয় লাগছে যা রাস্তা হয়ে আছে, পরিষ্কার রাখা দরকার। 10 তলা বিল্ডিং নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এক এক তলায় এক একটা বিভাগ, প্রত্যেক তলায় রয়েছে বাথরুম। সেখানকার নোংরা জল পাইপে করে বেরিয়ে যাওয়ার কথা। অভিযোগ, একতলার আউটলেট দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি, ফলে বাথরুমের জল বেরোচ্ছে না। সেই নোংরা জলই ঢোকে এমার্জেন্সি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে। হাসপাতালের বাইরের নর্দমারও একই অবস্থা। সেখানে রয়েছে বস্তি, নর্দমার উপর ঘর করে থাকেন অনেকে, তাই নর্দমাও সাফাই হয় না। এতে হাসপাতালে বাড়ছে দুর্ভোগ। আগে তো পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত এক দুবার করেছিল, মিউনিসিপ্যালিটি হওয়ার পরে এখনো কই কিছু করে নাই। তো অনেক জল হয়ে গেলে আমাদের বাড়ি দিকে জল উঠে যায়, তারপরে নোংরা ড্রেনের গন্ধ, খুব মশা, ড্রেন পরিষ্কার হয়। কিছু কনস্ট্রাকশনের প্রবলেম রয়েছে, তার মধ্যে আমাদের যে সুয়েজ সিস্টেম রয়েছে, আমাদের এসটিপি রয়েছে, সেই এসটিপির প্রথম থেকেই যা বানিয়ে দিয়ে গিয়েছিল, তারপর থেকে যে পুরোটা ক্লিন করা বা তোলা, সেই বিষয়গুলো ডিফিকাল্টি রয়েছে। আশা করি এ সপ্তাহের মধ্যে ঠিক হবে। আমাদের তরফ থেকে পৌরসভায় পার্মানেন্ট 4টে লেবার দিচ্ছি, প্রত্যেকদিন সুইপিং হয়। কিন্তু এই যে হাসপাতালের ভেতরে যে মেনটেন্স, সেটার দায়িত্ব তো হাসপাতালের সুপারের। কিন্তু হ্যাঁ, এনক্লোজমেন্ট যেটা বারবার ওভারফ্লো হচ্ছে, আমরা যতটা পারছি পরিষ্কার করছি। আগামী দিনে যে ড্রেনে বসতিটা আছে সেটা আমরা এনক্লোজমেন্ট ভেঙে দেবো। বারবার সিউড়ি হাসপাতালের যে চেম্বারে জল তা কিন্তু উপচে চলে আসছে, এবং তাতে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা। আর এই সমস্যা থেকে কবে কিভাবে মুক্তি পাবে তার কিন্তু প্রশ্নের এখনো অবধি কেউ কোনো উত্তর দিতে পারেনি। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।